দিওয়ালিতে মিষ্টি ফিষ্টি দিয়ে গেছে না, সব মিষ্টি আমি দিয়ে দিয়েছি। সেই ধরনের কমেন্টকে কখনো এন্টারটেইন করো না, কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে তুমি ভাবছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তা নয়। আমি যদি চেষ্টা করি আমি ঠিক সেই প্রোফাইল বার করে দেখে নিতে পারবো কে বা কারা এই ধরনের কমেন্ট করছে। তো সেখানে লাইক আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছে আর আমিও কিন্তু বেশ আছি। কালী পুজোও চলে গেল আর আজকে যখন তোমরা ব্লগ দেখছো সেটা ভাইফোঁটার দিন, আমাদের ভাতৃদ্বিতীয়া আজকে। আর এই ভিডিওটা দেখছো তোমরা কালী পুজোর পরের দিন। হ্যাঁ, আমাদের এখানে মানে আমরা যে জায়গায় থাকি আর কি, এখানে না বেশ বড় বড় কালী পুজো হয়। ফলে কি ওই কালী পুজোর পরের দিনই বিসর্জন হয় না, প্রায় আরও 2-3 দিন থাকে। তো এই কুদঘাট চত্বরে এত ভালো ভালো কিছু পুজো হয়েছে, মানে ধরো বিভিন্ন ধরনের ভৌতিক, এখন তো কালী পুজোতে ম্যাক্সিমাম ভৌতিক প্যান্ডেলগুলো হয়, দারুণ দারুণ থিম নিয়ে কনসেপ্ট নিয়ে করেছে। তো প্রচুর ঠাকুর দেখেছি, খুব এনজয় করেছি। মানে দুর্গাপুজোর থেকে কোনো অংশেই 2 দিন আমাদের কম যায় না যে শারীরিক ক্লান্তি বা ধকল খুবই হয়। মানে এমন না যে দুর্গাপুজোতেই আমরা শুধু ঠাকুর দেখি, কালী পুজোতেও এখানে প্রচুর আনন্দ করি। তো 2 দিন আমি যার জন্য কোনো রকম ভ্লগ দিতে পারিনি তোমাদের। আর বিভিন্ন জায়গায় যাওয়ার থাকে, খাওয়া দাওয়া থাকে, মানে ভোগ প্রসাদ খেতে যাই। তো সেই সমস্ত জামা কাপড় দেখছো তো সব জমে গেছে, 3 জনের জামা কাপড় এই খাটের উপর। তাও তো আমি কিছু ভাঁজ করে তুলে দিয়েছি, যেগুলো কাচতে হবে, বিশেষ করে আয়ুষ্মানের, কারণ ও 2 দিন তুমুল খেলাধুলা করেছে। আর এইসব কারণেই প্রচুর কাঁচা ধোয়াও বেরিয়েছে। আর এখন তো সামনেই আমাদের পছন্দের ওয়েদার আসছে, মানে শীতকাল। এই সময় আমার যে এনার্জি লেভেল থাকে সেটা তুঙ্গে থাকে, প্লাস যে চারিদিকের পরিবেশটা থাকে আলোক উজ্জ্বল ঝকঝকে একটা ব্যাপার। তো সেই সময় নিজেকে এবং নিজের ঘরদোরকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি, এবং নিজেকেও তার সাথে সাথে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে যাবতীয় যা জামা কাপড় ছিল, যেগুলো ভাঁজ করে তুলে দিয়েছি। বেশি ভালো যেগুলো থাকে সেগুলো তো আর রেগুলার কাচা যায় না, তো যেগুলো কাচতে হয় সেগুলো শুধুমাত্র বার করে দিয়েছি। এরপরে এখানে আমি ওই দুধ আর জলটা বসিয়ে দিয়ে গেছিলাম আদা আর এলাচ দিয়ে। ওটা একটু ফুটে যখন ফ্লেভার আসে, তারপরে আমি চা পাতাটা দিয়ে আর খুব বেশিক্ষণ ফোটাই না, মানে টাটাটি গোলটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোটাই না, ঢেকে রাখি। তাতে দেখলাম স্বাদটা খুব ভালোবাসে, আর প্লাস অত চা পাতা ফোটানোরও প্রয়োজন হয় না। এটা আমাকে এক ভিউয়ার্সই বলেছিল, বেশি চা পাতা ফুটিও না, দেখবে তোমার গ্যাস অম্বল কম হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এত ভালো টিপস পাই, এত ভালো তোমরা আমাকে। তারপরে মৌমিতা আমাকে গতকাল বলেছো মাইগ্রেনের জন্য তুমি একটা ভালো ভিডিও দেখে জেনেছো, সেগুলো আমাকে জানিয়েছো। তোমাদের অশেষ ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। অনেকেই বলছো পায়েল ছোট হলেও রেগুলার ভ্লগ দাও। অ্যাকচুয়ালি কী বলো তো, মোটিভেশন হারিয়ে ফেলি জানো তো। তার উপর মনে হয় থাক ঘরের কাজটাই করি সুন্দর করে। ব্লগ বানাতে গেলে ঘরটা সাজানো হয় না, আর ঘর সাজাতে গেলে ব্লগ বানানো হয় না, কারণ দুটো একসাথে মেনটেন করা ভীষণ ডিফিকাল্ট। চলো, চাটা তো ফুটে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখে আবার পরে ফোটাবো। অ্যাকচুয়ালি আমি যে বিষয় নিয়ে কন্টেন্ট বানাই সেটা হচ্ছে আমাদের গৃহকর্ম বা কাজ, যেটার ভীষণ একঘেয়েমি হলেও খুব আনন্দ সহকারে আমরা করতে পারি যদি একটু নিজের মানসিক গঠনটা তৈরি করে নিতে পারি। অনেক ধরনের চিন্তা ভাবনা পেরিয়ে আমাদের ঘরের সমস্ত কাজ একা হাতে সব দায়িত্ব সামলাতে হয়। অলসতা আসাটাই স্বাভাবিক, অনেক ধরনের ডিমোটিভেট হওয়ার মতনও অপশানস থাকেই। তারপরেও আমি চেষ্টা করি নিজে যে ধরনের মানে কাজগুলো আমাকে ডিমোটিভেট করে, সংসার ধর্ম থেকে মন তুলে নিতে ইচ্ছে করে, সেগুলোকে ঘুরিয়ে নিয়ে আমি আবার নিজেকে নতুন উদ্যমে এবং ভালো লাগা দিয়ে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে শান্তিতে রাখতে চাই। তো মনে হয় সেই ইয়েটাও কম নয়। তো এখানে চা খেতে খেতে দুজনে না ভিডিও দেখে হাসাহাসি করি। এই সময়টা এইভাবেই। সব দিওয়ালিতে মিষ্টি ফিষ্টি দিয়ে গেছে না, সব মিষ্টি আমি দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি ঘরে থাকলেই খাওয়া হয়। আর এই বাক্সগুলোর মধ্যে 2টো লাড্ডু ছিল, মানে 2টো না সরি, মানে সব লাড্ডু ছিল। শাশুড়ির ঘরে সব লাড্ডু টাড্ডু দিয়ে এসে বাক্সগুলো নিয়ে এসেছি আমি রাখবো বলে। কিছু একটা লাড্ডু রেখেছি, ও মনে হয় একটা খেয়েছে আর আমি একটা খাবো। আমাদের এখন আর লাঞ্চ হয়ে গেছে। গতকাল কি পরশু থেকে, মানে দিওয়ালির দিন থেকে তোমার ওই পোলাও আলুর দম, আশিসের তো চারিদিকে চাঁদা দিতে হয়,
তো সেই সমস্ত জায়গা থেকে পোলাও আলুর দম বাড়িতে দিয়ে যায়। গতকাল যা যা দিয়েছিল ওই ঘরে দিয়েছি, আমাদের দিয়েছি। মামামের শ্বশুরবাড়ি থেকে খিচুড়ি প্রসাদ আসে। কোনো ব্লগ দুদিন করিনি, কারণ দুদিন আমার প্রচুর জায়গায় নিমন্ত্রণ থাকে। বন্ধুর বাড়িতে মানে আয়ুষ্মানের বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ থাকে 2 জায়গায়, সেখানে গেছিলাম। তো সেই সমস্ত হই হুল্লোড় করেছি, সাজগোজ আনন্দ করেছি। আজকে তো সকালে দেখলে জামা কাপড়ের ঢাল লেগেছিল, সেগুলো গুছিয়েছি। এখন বেশ কিছু জামা কাপড় কাচা হয়নি 2 দিন ধরে, সেগুলো এখন ওপরের ঘরে যাচ্ছি কাচবো। আর লাড্ডুটা ভালো খেতে, আমি একটাও মুখে দিইনি মিষ্টি, একটাও না। আমাকে ভাসুর বললো ভাই যে লাড্ডুগুলো লাস্টে দিল ওগুলো সব থেকে ভালো ছিল, ওই জন্য আমি সাথে নিয়ে যাচ্ছি। কেন বলো কেন? না তো জামা কাপড় সকাল থেকে দেওয়ার মতন সময় পাইনি, দুপুরবেলা এখন চালিয়ে দেবো। কদিন ধরে তো মেশিন চালাইনি আমি, মানে প্রায় ধরো সপ্তাহখানেক মতন হয়ে গেছে। হ্যাঁ তা তো হবেই, হাতেই কেচেছি ছোটো ছোটো টুকটুক টুকটুক করে, যা যা ছিল সেগুলো সব হাতে কেচেছি। ওই জন্য চাদর ভেবেছিলাম যে জমুক, তারপরে একবারে মেশিন চালাবো। ওই বড় যখন জিনিস থাকবে তখনই মেশিনে দেবো, তাছাড়া দেবো না। ছোটো যখন থাকে নিজেই হাত দিয়ে দিয়ে কেচে ধুয়ে নিই, তাড়াতাড়ি হয়েও যায়। ভিজিয়ে রেখে দিই সকালের দিকে, যেরকম আগে করতাম, তারপরে ধুয়ে নিই। তো যেটা বলছিলাম, লাঞ্চ আজকে আমাকে রান্নাবান্না কিছু করতে হয়নি, তো ভাবলাম চলো ব্লগ শুরু করি। কারণ একদমই আমি এখন ডেলি ব্লগ করিই না, আমার অ্যাকচুয়ালি একদমই, আমি তো বলছিলাম মোটিভেশন চলে গেছে, ভালো লাগে না আর। যখন পুরো ব্লগ দিই ডেলি, আমি মানে পার মান্থ টাকা পাই, $100 হলেই তো দেয়, তো পার মান্থ টাকা পাই। আর যখন দিই না সেরকম প্রতি মাসে টাকা আসেও না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো অনেকে ভাবে ইউটিউবে যারা কামাচ্ছে, হয়তো কামাচ্ছে যাদের পার ডে লাখ ভিউজ হয়, বা মাসে একটাও যদি মানুষের লাখের ওপর ভিউজ হয়ে যায় তাহলেও তার টাকা চলে আসে। কিন্তু আমি তো ওরকম কিছু করি না, কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু দিতে পারি না। যদি মনেও কিছু হয় আমি হয়তো শ্যুটও করলাম, দিই না, ডিলিট করে দিই। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? ভালো লাগে না, আজে বাজে কথা বলার মানুষের তো অভাব নেই। তো একটা কথা তোমাদের বলি আমি, দেখবে মেয়েরা যখন কোনো কিছু নিয়ে বলছে সেখানে তোমরা লাইক দাও বা কিছু। আমি একটা কথা বলছি, আমরা না সবসময় কোনো কমেন্ট দেখলেই বুঝতে পারি যে এই কমেন্টটা কোথা থেকে আসতে পারে। দেখবে একজনের প্রোফাইল আছে, নামটা আমার প্রোফাইলটার নামটা মনে পড়ছে না, কারণ ওরকম মানে যেহেতু আমরা এই ব্যাপারটা নিয়ে একটু চর্চা করেছি। তো একটা কথা বলবো, আমাদের কিছু গুপ্ত শত্রু থাকে, প্রত্যেকটা জায়গায় থাকে পরিচিত, বিশেষ করে তারা হয়। তো এইগুলো যখনই ধরা পড়বে, যেদিন ফাইনাল ধরা পড়বে সেদিন তোমাদের সামনে দেখাবো বা জানাবো। তার আগে অন্তত তাদের কমেন্টকে কখনো এন্টারটেন করো না। আমাকে যতই খারাপ লাগুক সেই ধরনের কমেন্টকে কখনো এন্টারটেন করো না, কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে তুমি ভাবছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তা নয়। আমি যদি চেষ্টা করি আমি ঠিক সেই প্রোফাইল বার করে দেখে নিতে পারবো কে বা কারা এই ধরনের কমেন্ট করছে। তো সেখানে লাইক দিয়ে এন্টারটেন করা মানে কোনো খারাপ মানুষকে, সেটা বিশেষ করে যদি ছেলে হয়, কারণ তার জায়গা সেই পার্টিকুলার সেই প্রোফাইলটা থেকে একটা খুব বাজে নোংরা কমেন্টও এসেছিল, অশ্লীল কমেন্ট, একটা মেয়েকে যে কী ধরনের অশ্লীল কমেন্ট করা হতে পারে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো যারা আমাকে অপছন্দ করো, যে মানে আমি মেয়েদের ধরেই বলছি, তাদের বলবো কখনো এন্টারটেন করো না। সব নেগেটিভ কমেন্ট কিন্তু শুধুমাত্র আমার ভিডিওকে খারাপ লাগছে বলে করছে না, অন্য কোনো রিজনেও থাকতে পারে। আশা করি এর থেকে বেশি খুলে কিছু বলা যায় না, বিভিন্ন সময় আর কি, এর থেকে বেশি কিছু খুলে বলা যায় না, কারণ পরবর্তীকালে কি স্টেপ নিতে হবে না হবে, ওই জন্য কিছু জিনিস আমরা হাতে রাখি, কিছু রাখতে হয় আর কি। তো সেটাই বলে দিলাম। আর যাই হোক, একটা হিন্ট তোমাদের দিয়ে দেওয়া, আশিস বললো তুমি এই কথাটা বলে দিও তোমার দর্শক বন্ধুদের, তাই আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিলাম। তো চলো আমি আগে একটু ওয়াশিং মেশিনে চালিয়ে দিই। আমি খুব সিম্পল ভিডিও করি, খুব সাধারণ ভিডিও করি। নিজের কাজ নিয়ে যখন বলতে হয়, অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাকে তো বলতেই হয়, তার জন্য অনেক মানুষ অনেক কথাই বলে। দেখো, নেগেটিভ কমেন্ট আলাদা আর নোংরামিটা সম্পূর্ণ আলাদা। যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে সেগুলো তো আসেই, সেগুলোকে আমি সবসময় সাদরে গ্রহণ করি, কিন্তু নোংরামি যখন আসে সেটাকে কোনোভাবেই এন্টারটেন করব না। আমি ভিডিও ভাইরাল করবার জন্য কোনো দিন মরিয়া হয়ে এমন কোনো ভিডিও তৈরি করিনি যেটা নিয়ে কোনো সমস্যা হতে পারে। যাই হোক, এই বিষয়ে আমি কোনো টাইটেলও ক্রিয়েট করছি না, আর এখন কিছু বলছিও না। এখানে ওপরে তো দেখলেই 3 তলায় এসেছি, ওদিকে কাচাকুচি দিয়ে দিয়েছি। বিছানাপত্র ভীষণ এলোমেলো হয়ে যায় যখনই এখানে বাচ্চারা মানে আয়ুষ্মান হয়তো খেলাধুলা করছে বা ওর বাবা এসেছে, বিছানা চাদর এলোমেলো হয়েই যায়।
কারণ এখানে যেই মানে গদিটা পাতা আছে তার উপরে আর একটা তোষক দিলে সেটা সেট হতো। আর এটা না আমাদের যে মানে ব্যাক পোর্শনের জন্য যে ভালো, যেগুলো ডক্টরস চয়েস আর কি, সেই ধরনের এখানে গদি পাতা আছে। তো আলাদা করে একটা কিছু পাতার প্রয়োজন নেই, কিন্তু না পাতলে বা চাদরগুলো এদিক ওদিক হয়ে যায়, কেন কে জানে। তোমরা কি করো আমাকে একটু টিপস দিও তো। আর এই যে সোফাটার সামনে ভাবলাম এই টি টেবিলটাকে নিয়ে আসি, এখানটা একটু পরে ডেকোরেট করব। আমি বলছি কি, শুনছো, টিভিটা ওখানে সেট হয়ে যাবে তো? আর যে দুটো টিভিটা ওখানে সেট হবে তো, ওই যে ফ্লাওয়ার ভাস দুটো রেখেছি, ওইখানে একটা ওইখানে একটা ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার দিয়ে। আর এইখানে একটা গোল ওই যে ইয়েগুলো থাকে না, জল দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে রাখে, ওরকম রাখবো, বুঝেছো? মাঝে মাঝে একটু ক্যান্ডেল ফ্যান্ডেল দিলাম, ভালো লাগবে। এই আর আলমারিতে এই যে ভালো শাড়িগুলো সব নিয়ে এলাম, কারণ এই শাড়িগুলো না খুব রেয়ার পরা হয়, মানে বিয়ে বাড়ি হলো বা একটা অনুষ্ঠান বাড়ি হলো তখন পরলাম, এমনি সময় শাড়িগুলো পরা হয় না। আমার মানে ইয়েটাতে আলমারিতে, নিচের আলমারিতে কিচ্ছু রাখতে পারি না, একটা রাখার জায়গা নেই। নিচে তোমার টোটাল 3টে আলমারি, একটা সেই যেটা আমি ইয়ে করেছিলাম, ওয়ালপেপার দিয়েছিলাম, বাইরে আছে সেটার মধ্যে তোষক মানে এই যে তোমার এগুলো থাকে, ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো বের করা হয়েছে, কাচতে দেওয়া হবে একটা, আর একটা কেচে নিয়েছি নিজেরাই, সেগুলো সব এখানে আপাতত এনে রেখেছি। আর এখন ওই শাড়িগুলোকে ভেতরে ঢুকিয়ে দিই, যখন প্রয়োজন হবে নিয়ে এসে পরে নেব। ওপরেই এসিটা চালিয়ে রেডি হয়ে নেবো। একটা আয়না, আয়না তো আছে, বিয়েবাড়ি যখন যাব ওটাই বেস্ট হবে, একা আরামসে রেডি হব। আয়না আছে এই যে আলমারিতে। চলো ঝটাপট আমি এগুলো ঢুকিয়ে নিই, তাহলে একটু রেস্ট করতে পারবো। আমার টিভি এসে গেছে, দেখেছো তো? টিভিটা খালি ওপরে সেট করতে হবে। টিভিতে সমস্ত কানেকশান আমার, নিচে যেহেতু ওয়াইফাই আছে, ওপরে ওয়াইফাই কানেকশান আসছে না, কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করা যাচ্ছে, এটা হয়েছে সুবিধা। আর নিচে মানে এই দরজাটা ওপেন থাকলে তবে ওয়াইফাই কানেকশান আসে, দরজাটা বন্ধ করলে আর ওয়াইফাই কানেকশান আসে না। দেখা যাক, একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। নিচের ওয়াইফাইটা ওপরে আনা এখন রিস্ক হয়ে যাবে, কারণ আমাদের সিসিটিভি ক্যামেরা পুরো সেট হয়ে আছে, আবার ওই সিসিটিভি লোকের কাছ থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তারা কবে আসবে সেটা সম্ভব হয় না। ওই জন্য চলো ঝটাপট করে আমি আলমারিটাকে রেখে দিই। ভালো ভালো শাড়িগুলো একটু রোদে দিলে ভালো হতো। কোন শাড়িটা পরে যাবো আমি জন্মদিনে? এটা এখানে আশিস বসে আছে আর কন্টিনিউ বলে যাচ্ছে এত শাড়ি, তারপরেও শাড়ি কেনা শেষ হয় না, একটা শাড়িও পরে না, এই সমস্ত কথা বলে যাচ্ছে জানো। আর আমার অনেক কটা ঢাকাই হয়ে গেছে, মানে বিভিন্ন কালারের ঢাকাই, তারপরেও ঢাকাই জামদানির প্রতি একটা নেশা যেন আমার যায় না। কিন্তু ইদানিং আমি ঢাকাই জামদানি কেনা ছেড়ে দিয়েছি, কারণ এখন না সেই আগের মতন ঢাকাইগুলো পাওয়া যায় না, এখন সব মিক্সড, মানে সেই অরিজিনাল জিনিসটা পাওয়াই যায় না। দাম মোটামুটি কমে গেছে অনেক, কারণ অরিজিনাল তো নয়, সেই জন্য কম দাম। আর ভালো যেগুলো কিনতে গেলে মানে অস্বাভাবিক দাম, প্রায় 15,000 16,000। তো ওই জন্য এখন ঢাকাই জামদানি মোটামুটি কেনা বেশ কয়েক বছর ছেড়েই দিয়েছি। তো সবকটাই শাড়ি এখানে ধরে গেল, আর কিছু শাড়ি আছে ভালো ভালো যেগুলো এখনও পর্যন্ত নিচে আছে, সেগুলোকে নিয়ে আসতে হবে। তো এই যে মোটামুটি এখানটা রাখলাম, আপাতত শাড়িগুলোকে রাখলাম। আমার বর বলছে যে ছেলের বউকে আর তোমার শাড়ি কিনতে হবে না। আমি বলছি ছেলের বউ থোড়ি এই শাড়িগুলো আর পরবে বলো? আমার নিজেরই মাঝে মাঝে এক শাড়ি দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না। আর আমার শাড়ি কীরকম হয় বলো তো, মানে আমি ওই ঝিকিমিকি টুম্পা ওই শাড়ি একদম পছন্দ করি না, মানে আমার একদম সোবার হবে, এক কালারের হলেও কোনো অসুবিধা নেই, হালকা হোক, পিঙ্কের ওপর হলে তুমি সব থেকে পছন্দ করি। আমার পিঙ্ক এতগুলো শাড়ি হয়ে গেছে, পিঙ্ক হলুদ আর পিঙ্কের ভ্যারাইটি হয়ে গেছে আমার শাড়ি। আর বেশ হালকা হবে, সিম্পল হবে। আমি আজ পর্যন্ত ওই কী বলে না, ডিজাইনার শাড়ি যেগুলোকে বলে, মানে পাড়ের কাছে ঝকমকে কাজ, একবারই আমি একটা নিয়েছিলাম আশিসের থেকে, সেটা আয়ুষ্মান হওয়ার পরের বছরই নিয়েছিলাম, ব্ল্যাকের ওপর আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নিয়েছিলাম। ওটা আমার ওই বাইরের ইয়েতে আছে, খুব সুন্দর শাড়িটা। তখন হাফ চান্দেরি আর হাফ নেট যে বেরিয়েছিল না, ওটা ঠিক নেট নয়, ওটা হচ্ছে সুপার নেট টাইপের, মানে সিল্ক, একটা একদম সিল্ক টাইপের, কিন্তু ভীষণ ফাইন কাজের। তখন ওটার দাম নিয়েছিল 4,500, মানে 2014 কথা বলছি আমি।
তখন ওটার দাম নিয়েছিল 4,500 টাকা। ভীষণ ভারী, আমি যে কি কুক্ষণে নিয়েছিলাম। আর সেই সময় আমার এত শরীর খারাপ ছিল, মানে আয়ুষ্মান হয়েছে, সিজার করে বাচ্চা হয়েছে, একটা বাচ্চা হওয়ার ধকল একা একা ছিল, তারপরে মানসিক প্রচুর অশান্তি ছিল তখন, তার উপর আমার একটা অ্যাবসেস অপারেশন হয়েছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল, রোগা ডিংডিঙে একদম হয়ে গেছিলাম। মানে এমনিই আমি আগাগোড়া রোগা ছিলাম আগে, তখন একবারে রোগা, মানে অসুস্থ ধুকতাম। ওই ওজনের একটা শাড়ি নিয়েছিলাম, এই মোটা পাড়, আর ব্লাউজ পিসটা দারুণ ছিল, ওইটা দেখেই আমি নিয়েছিলাম। মানে পিছন দিকটা এত সুন্দর কাজ ছিল, কিন্তু সেই আন্দাজ ভালো করে ব্লাউজটা বানাইনি। বানিয়েছিলাম হাতে, এরকম হাতে পুরো কাজ, পুরো নেটটা, মানে ওপর থেকে পুরো নেট, আর বডিটা চান্দেরি ব্ল্যাক কালারের গোল্ডেন, আমি দেখাবো তোমাদের কখনো। আর এইখান থেকে পুরো কাজ একদম লম্বা, একদম হাতের পুরো নিচ অবধি, মানে কবজি অবধি, খুব সুন্দর ছিল শাড়িটা, কিন্তু সেই ভারী, পরতেই পারতাম না। এখন ব্লাউজটা হয়ে গেছে ছোট হয়ে গেছে, মানে টাইট হয়ে গেছে প্রচণ্ড, কিন্তু পরলে দুর্ধর্ষ এখনও লাগবে। আর এই আপাতত এই যে রাখলাম শাড়িগুলোকে, সমস্ত এনে রেখেছি। আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবার যে জামা কাপড়, মানে ভালো যে জামা কাপড়, বিয়ে বাড়ি ছাড়া পরবে না, পাঞ্জাবি, সব এখানে এনে রেখে দেবো। আর ওই দিকে আলমারিতে আমাদের রেগুলারের যে জামা কাপড়, ধরো বিকেলের দিকে যেগুলো পরি, সালোয়ার টালোয়ার বা ও যে জিন্স ফিন্স পরে, সেগুলোও এনে রাখবো। কারণ বারবার ওই বারান্দাটায় গিয়ে নিয়ে আসাটা পসিবল হয় না। বারান্দায় কী করবো, যেগুলো ধরো ফ্রিকুয়েন্টলি পরলাম, মানে পুরনো, মানে ভালো জামা কাপড় আর নেই, ওইটা এবার হাত দিতে হবে, ওই ধরনের জামা কাপড়গুলো ওখান থেকে নিয়ে আসতে হবে, এরকমভাবে পরতে হবে। আর এই ওপরটা মোটামুটি সাজানো হয়ে যাচ্ছে, টিভি তো দেখলে সেই গেছে। পরিষ্কার পরিচ্ছন্নটা এবার আমার সকালবেলা উঠেই যেরকম নিচের দিকটাকে, নিচে যেরকম পরিষ্কার করতাম, ঠিক আছে, এসেই আগে এটা করতে হবে। আর পর্দাগুলো কি করব ভাবছি, পুরো সাদা ঘর তো, সাদা পর্দার জন্য এত ক্যামেরায় আলো রিফ্লেক্ট হচ্ছে, আমার ক্যামেরার ছবিটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। মানে দূরে যখন আমি মানে ক্যামেরা বসাচ্ছি, পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে, স্ক্রিন কালো হয়ে যাচ্ছে। ওই জন্য পর্দা, আমি যে পিঙ্ক কালারের পর্দাগুলো কেচেছি, আমি ভাবছি আপাতত সাদাও থাকবে, মাঝখানে একটা করে পিঙ্ক দিয়ে দেবো, তাহলে কি বলো তো, দেখতে সুন্দর লাগবে। এখন তো ওরকমই হয়, সব থেকে ভালো হয় যদি ইয়েলো, একদম ইয়েলো অবশ্য এখানে এই ঘরে ভালো লাগবে না। এই ঘরের ডিপ বলতে ডার্ক চকলেট, হোয়াইট আর ডার্ক চকলেটের ওপর যদি, যেটা একদম ডার্ক চকলেট, একটা হোয়াইট থাকলো মাঝখানে, আর একটা ডার্ক চকলেট থাকলে একটা হোয়াইট থাকলো, এরকম হলে দারুণ লাগবে দেখতে। কিন্তু আশিস দাস আর উচ্চবাচ্চ করে না, কোনো কথা, খরচা হয়ে যাবে। আমি ফ্লাওয়ার ভাস আনতে বলছি, এখানে পাচ্ছি 200 টাকা, 220 বলছে, 200-তে দিয়ে দেবে। সুন্দর সুন্দর দুটো নেবে না, বলে বড় বাজার যাবো, বড় বাজারে যেন ওকে 10 টাকায় দিয়ে দেবে। আচ্ছা, এই দিকের যে আমার মানে ঘরের উল্টো দিকে যে একটা সোফা রেখেছি, এই সোফাটা তো জানোই যে কভারটা চেঞ্জ করাতে হবে, আদারওয়াইজ সোফাটা ভীষণ ভালো, তোমরা হাতগুলো দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা কতটা ভালো। কিন্তু এই যে কভারটা চেঞ্জ করাতে যে কত টাকা চাইছে, তার থেকে আরেকটু বেশি কিছু দিলে একটা নতুন সোফা চলে আসবে। কিন্তু জিনিসটা ভালো বলে আর কিছু করছি না, দেখা যাক ভবিষ্যৎ বলবে কি করা যায়। আপাতত একটা চাদর দিয়ে দিচ্ছি, কারণ প্রথমত ভীষণ ধুলো পড়ে, আর দ্বিতীয়ত না দেখতেও বাজে লাগে। এই জায়গাটা যখন সুন্দর করে সাজাবোই, এই যে শীতকালটা আসছে, একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য একটা কভার কিনবো ভাবছি, ততক্ষণ একটা চাদর পেতে দিই। তো এরপর থেকে আবার ব্লগ স্টার্ট করেছিলাম, এটা বিকেলবেলার ব্লগ। হ্যাঁ, একটু বেরোচ্ছিলাম, বললাম যে আমাদের এখানে কালী পুজো এখনও শেষ হয়নি, চলছে একদম ধুমধাম করে। তো স্কিনটার অবস্থা দেখো না কি হয়েছে, ওপেন পোর্স হয়ে গেছে প্রচুর। তো এরপর থেকে আবার ব্লগ স্টার্ট করেছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।